23শে ফেব্রুয়ারি 2025, আবার 23শে ফেব্রুয়ারি 2026। কি মিল আছে বলুন তো? 23শে ফেব্রুয়ারি দিনটা হচ্ছে দিমিত্রি পেট্রোরাসের লাকি ডেট, কারণ সেই 25শে অর্থাৎ 2025 সালের আইএসএল লিগ শিল্ড নিশ্চিত করার জন্য মোহনবাগান যখন একের পর এক ম্যাচ অতিক্রম করে যাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণবশত লিগ শিল্ড হাতের কাছে এসেও আসছে না। সেদিন ছিল উড়িষ্যা ম্যাচ, বিপক্ষে কোচ সার্জিও লোবেরো, এবং ওই দিনকে তোমরা সবাই জানো কি ঘটনা ঘটেছিল। দিনের পর দিন দিমিত্রি পেট্রোরাস মলিনার কোচিংয়ে ম্যাচ টাইম না পেয়ে পারফর্ম চলে গেছিল এবং তলানিতে। মানে একজন কোচের চোখে এরকম একজন প্রতিভাবান প্লেয়ারকে কিভাবে না চেনা যায়, কীভাবে তাকে দিনের পর দিন বসিয়ে রাখা যায়, এই জিনিসটা অন্য কোনো কোচের মাথায় কিন্তু আসছে না। আমি সার্জিও লোবেরো শুধু বলবো না, আমি যে কোনো কোচের ক্ষেত্রেই এটা একেবারে মানে পড়ে পাওয়া 16 আনার মতো দিমিত্রিকে পাওয়া। কোনো দলে যদি দিমিত্রি পেট্রোরাস থাকে, তার দলের প্রতিটা দুর্বলতা কিন্তু এক নিমিষে ঢেকে যায়, এবং সেই জিনিসটাই কিন্তু হোসে মলিনা বুঝতে পারেনি। না বোঝার একটা কারণ আছে। কারণটা হলো দিমিত্রি পেট্রোরাসকে ঠিক সেইভাবে বোঝার চেষ্টা করেননি দিমিত্রি পেট্রোরাস। যেভাবে একটা প্লেয়ারের ভেতরে খেলা বের করে নিয়ে আসতে হয়, তৈরি করা খেলাই এক্ষেত্রে বের করাটা আরও সহজ ছিল হোসে মলিনার, কিন্তু সেই কাজটা তিনি করেননি। তার কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ভুল বুঝবেন না কিন্তু আমি কি বলছি। এত বিকল্প হোসে মলিনার হাতে মোহনবাগান ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে। মানে একটা বাচ্চার হাতে যদি অনেকগুলো খেলনা দিয়ে দেওয়া হয়, তা কোনটা ফেলে কোনটা দিয়ে খেলবে সে যেমন বুঝতে পারে না, ঠিক হোসে মলিনার ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম। এত প্রতিভাবান প্লেয়ার এবং ইন্ডিয়ার সেরা সেরা প্লেয়ারদের তুলে এনে মোহনবাগানে যেমন সজ্জিত করে দিয়েছে, একদম মানে কি বলবো, সাজানো বাগান যাকে বলে, সে সাজানো বাগান তৈরি করে দিয়েছে হোসে মলিনার জন্য। কি নেই সেখানে? সেখানে আছে টম আলডেট, আলবার্টো রড্রিগেজ, আপুইয়ার মতো প্লেয়ার, সুভাশিস বোসের মতো প্লেয়ার, লিস্টন ক্লাসের মতো এত প্রতিভাবান প্লেয়ার, মনবীর সিং। বিদেশিদের মধ্যে তো প্রত্যেকেই সেরা, যেখানে আছে জেসন কামিন্স, জ্যামি ম্যাকলারেন, আমি আর কত নাম বলবো, এবং সবচেয়ে বড় কথা স্টুয়ার্টের মতো প্লেয়ার আছে। মানে এত খেলনা পেয়ে গেছে, মানে বড় লোকের বাউন্ডুলের ছেলের মতো। হোসে মলিনা এত স্টার প্লেয়ার পেয়ে গেছে, এত কুশলী প্লেয়ার হাতে পেয়ে গেছে, কাকে ফেলে কাকে দিয়ে খেলাবে সেটাই সে বুঝতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা, ড্রেসিং রুমটাই সে সামলাতে পারেনি, এত স্টারে ভর্তি। অথচ আমি একটা জিনিস থেকে তাজ্জব হয়ে যাচ্ছি, মোহনবাগান প্লেয়ারদের মধ্যে মাঠের বাইরে কোনো ঝামেলা কিন্তু নেই, এবং সেই জিনিসটা কিন্তু প্লেয়াররা নিজেরাই ড্রেসিং রুমটা সামলে নিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে হোসে মলিনা ভেতরে কিন্তু ঝামেলা পাকাতে শুরু করে দিয়েছেন। মানে দিমিত্রি পেট্রোরাসকে কিন্তু প্রতিটা প্লেয়ার লাইক করে, প্রতিটা কোচিং স্টাফ লাইক করে, ম্যানেজমেন্টের প্রত্যেকটা সদস্য দিমিত্রি পেট্রোরাসকে শ্রদ্ধা করে, করবেই না কেন। যেভাবে 23-24 সালে দিমিত্রির হাত ধরে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, সে কথা তো কেউ ভুলতে পারে না। এবং এত গুণের অধিকারী একটা প্লেয়ারকে কিভাবে খাদের কিনারায় নিয়ে যাওয়া যায়
সেটা হোসে মলিনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একটাই খালি উপায়, সেটা তাকে খালি ম্যাচ টাইম না দিয়ে আত্মবিশ্বাস তলানিতে নিয়ে আসো, এবং সেই কাজটাই নিপুণভাবে হোসে মলিনা করে গেছে। দিমিত্রি পেট্রাসের প্রায় 12টা বাজিয়ে দিয়েছিল। পুরো 12টা বাজার আগেই কিন্তু দলের হাল তুলে নিয়েছে সার্জিও লোবেরো, এবং দায়িত্বহীন হ্যানের মতো মন্তব্য করায় ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ হোসে মলিনাকে কিন্তু দল থেকে বিতাড়িত করার পর দিমিত্রি কিন্তু নতুন জীবন ফিরে পেয়েছে। কারণ এমন একটা প্লেয়ার ম্যানেজমেন্টের প্রচণ্ড দরকার। মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগানের বস সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস বা সঞ্জয়, যার কথাই বলুন, প্রত্যেকের নয় মনি হচ্ছে দিমিত্রি পেট্রাস, পাশাপাশি মোহনবাগানের সমর্থক। সবচেয়ে বড় কথা, ম্যাক্সিমাম বা বেশিরভাগ সত্যিকারের মোহনবাগানকে যারা ভালোবাসে, মোহনবাগানের জিতলে যারা আনন্দ পায়, মোহনবাগান হারলে যারা দুঃখিত হয়, ঠিক সেই ধরনের সমর্থকদের কথা আমি বলছি, যারা তলে তলে দলটাকে শেষ করে দেওয়ার জন্য এক ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছিল। সেই সময়, যে সময় মোহনবাগান প্লেয়াররা ইরানে যায়নি জীবন সংশয়ের ভয়ে, এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট তাদের এটাকে সম্মান দিয়ে অন্য কোনো দল হলে হয়তো সাসপেন্ড করে দিত, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের আলাদা, সবার আগে প্লেয়ারদের স্বার্থ দেখে, এবং বিন্দুমাত্র যদি কারো যেতে পরিবারের যাওয়ার জন্য যদি আপত্তি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাডভান্টেজটা পাবে, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই করেছে। তো এরকম একটা দলে দিমিত্রি পেট্রাসের গুরুত্ব যখন বুঝতে পারছে, হোসে মলিনা কিন্তু কিছুতেই সেটা বুঝতে পারছিল না, এবং দিনে দিনে তাকে কিন্তু একদম শেষ করে দেওয়ার মতো উপায় ছিল। সার্জিও লোবেরো কিন্তু সেই দিনটার কথা একেবারেই ভোলেনি, যেদিনকে একা দিমিত্রি পেট্রাস উড়িষ্যাকে বধ করে দিল। মনবীরের পা থেকে বলটা পেয়ে টার্ন করে ঘুরে যেভাবে বলটা গোল বক্সে রাখলো, উড়িষ্যা এফসির গোলরক্ষকের কিচ্ছু করার ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা দেখতে হয়েছে। এবং তারপরে সেই সেলিব্রেশন সব কিছুই কিন্তু সার্জিও লোবেরো কিন্তু দেখেছেন, এবং তখন থেকেই কিন্তু সার্জিও লোবেরো মনে মনে কিন্তু মোহনবাগানের কোচ হওয়ার একটা ইচ্ছা কিন্তু তার ভিতরে ছিল, কারণ তার কোচিংয়ে দিমিত্রি পেট্রাস খেলবে, এটাই ছিল কিন্তু তার একটা শেষ কি বলবো আইএসএলের একটা ইচ্ছা, যে দিমিত্রি পেট্রাসকে কোচিং সে করাবে এবং তাকে আগে ভয় থেকে ভয়ঙ্কর করে তুলবে। যে দিমিত্রি শেষ হতে চলেছিল হোসে মলিনার হাত ধরে, সেই মলিনা কিন্তু সার্জিও লোবেরোর হাতে পড়ে ঘষে মেজে সেই ভয়ঙ্কর দিমিত্রি হতে চলেছে। পরপর দুটো ম্যাচে যেটা বুঝলাম, পুরো টিমের দায়িত্ব কিন্তু এই দিমিত্রি পেট্রাস নিয়ে নিয়েছে, এবং সার্জিও লোবেরো কিন্তু ভূয়সী প্রশংসা করছে দিমিত্রি পেট্রাস, তার পারফরমেন্স, তার দায়িত্ব, সব দলের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ব, এই জিনিসটা কিন্তু সার্জিও লোবেরো কিন্তু নজর এড়ায়নি। প্লাস তার যে স্কিল সেটাও কিন্তু সে দেখেছে, প্লাস গোলটা ছিল অসাধারণ। যেভাবে টাচটা মারলো, অন্য কোনো স্ট্রাইকার হলে ওই বল রিসিভ করে গোল করার চেষ্টা করতো, কিন্তু চকিতে চলন্ত বলে সুভাশিস বোসের একটা পাক খাওয়ানো সেন্টার অসাধারণ। সুভাশিস বোসের এই বছর যে ধরনের অ্যাটাকিং সে করে যাচ্ছে, সত্যি প্রশংসার দাবি রাখে, এবং ওরকম একটা বাঁকানো বল থেকে যেভাবে দিমিত্রি পেট্রাস বলটা গোলে রাখলো, সেটা একজন কুশলী প্লেয়ারের পক্ষে সম্ভব। এটা দক্ষ প্লেয়ারের ক্ষেত্রে, যারা স্কিলফুল প্লেয়ার তাদের পা থেকে এই ধরনের গোলগুলো হয়, এবং আমরা আশা করছি এবছরে এরকম গোল আমরা আরও দেখতে পাবো। এবং তারপরে তার সেলিব্রেশন, দুই ধরনের সেলিব্রেশন আমরা দেখলাম, যেভাবে থাইয়ে চাপ দিয়ে একটা আলতো চাপ দিয়ে যখন একটা সেলিব্রেশন করে, এবং যেটা দর্শকদের প্রচণ্ড প্রিয়। তার স্টেন গান সেলিব্রেশন দুটোই কিন্তু সেদিনকে সম্পন্ন করেছে, এবং সারা মাঠ জুড়ে দিমিত্রি পেট্রাস খেলছে, গোলের বল বাড়িয়েছে। এবং আগের দিন যদি আমরা দেখি, ব্যাকলারিন যে গোলটা করেছিল তার কিন্তু অ্যাসিস্ট ছিল, এই দুটো ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট, ভালোই পারফরমেন্স। আপাতত দিমিত্রি পেট্রাস কিন্তু গড় গড়িয়ে এগিয়ে চলেছে, এবং সেই জন্য মোহনবাগান সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে। দিমিত্রির এই ফর্ম যদি বজায় থাকে,
এবছরের চ্যাম্পিয়ন নিশ্চিত। এবং দিমিত্রির ঘাড়ে ভর করেই কিন্তু মোহনবাগান আগামী দিনে আইএসএলে আবার চ্যাম্পিয়ন হতে চলেছে। এবং এই খেলাটা কিন্তু দিমিত্রিকে প্রতি ম্যাচে খেলে যেতে হবে এবং আরও উন্নতি করতে হবে। এবং এইভাবে যদি দিমিত্রি ফিরে আসে, বিপক্ষের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। কারণ এই দিমিত্রিকে নিয়েই কিন্তু কলকাতার ময়দানের অপর পারের দলের কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ। একার হাতেই বহুবার ইস্টবেঙ্গলকে ধ্বংস করে দিয়েছে এই দিমিত্রি পেট্রোয়াস। গত বছর দিমিত্রি পেট্রোয়াস অফ ফর্মে ছিল। আমি জানি না অফ ফর্মে থাকার পেছনে ইস্টবেঙ্গলের কোনো ভূমিকা আছে কি না। যে ধরনের সমর্থকরা যে নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ সব কমেন্ট করছিল বা পোস্ট করছিল ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, সেটা একটা কিন্তু সন্দেহ দানাই বাঁধে যে বিনু জল ঢুকিয়ে দেয়নি তো মোহনবাগান সমর্থকদের মধ্যে। দিমিত্রিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে মোহনবাগানকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব হতে পারে। এবং সেটাই কিন্তু একটা দুটো ক্ষেত্রে খেটেও গেছে। তো সেটা তো হয়নি, সেটাই হচ্ছে চিন্তা। তো সেটা না হয় ভালো। তো দিমিত্রি যদি ফর্মে ফেরে, ইস্টবেঙ্গলের চিন্তার ভাঁজ কিন্তু আরও বড় হবে। এবং আগামী দিনে দিমিত্রি পেট্রোয়াস মোহনবাগানকে কতটা এগিয়ে নিয়ে যায় সেটা দেখার জন্য আমাদের সঙ্গে দর্শকরাও অপেক্ষায় রইল। তো তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।